2025 সালের এই সময়ে এসে আপনি যদি নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তিত হন এবং গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আপনার একটু ইন্টারেস্ট থেকে থাকে এবং কিভাবে শুরু করবেন এটা বুঝতে যদি না পেরে থাকেন, তাহলে হয়তোবা এই কোর্সটি আপনাকে অনেক বেশি উপকার করবে। আমরা এমন একটি কোর্স লঞ্চ করছি যেটা বাংলাদেশ সরকারের একটি স্ট্যান্ডার্ড ফলো করা বইয়ের নিয়ম অনুসারে স্টেপ বাই স্টেপ একেবারে বেসিক টু অ্যাডভান্স A to Z কভার করার মতো একটা গ্রাফিক্স ডিজাইন কোর্স লঞ্চ করছি, যেখানে গ্রাফিক্স ডিজাইনের ফান্ডামেন্টাল আইডিয়া, কালার থিওরি এবং অন্যান্য সকল ধরনের থিওরির মিক্স করে এবং অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের একেবারে বেসিক টুলসগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে একেবারে কমপ্লিট একটা প্যাকেজ তৈরি করতে যাচ্ছি। আর হ্যাঁ, এই প্যাকেজটি একদম ফ্রি, কোনোভাবেই এটার কোনো মূল্য দেওয়া লাগবে না। আপনাকে জাস্ট প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখতে হবে এবং আমাদের দেওয়া টাস্কগুলো কমপ্লিট করতে হবে। জাস্ট এইটুকুই ফলো করলে আপনি, আমি গ্যারান্টি দিতে পারি, গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আপনার যে ভয়টা আছে এই ভয়টি কেটে যাবে। আপনি যদি একেবারে বিগিনার হয়ে থাকেন, গ্রাফিক্স ডিজাইন কি সেটা যদি নাও জেনে থাকেন, তাহলেও এই ভিডিওটি আপনার, এই ভিডিও সিরিজটি আপনাদের জন্য অনেক বেশি উপকার করবে। সো হ্যালো এভরিওয়ান, আমি এতক্ষণ ধরে এই ইন্ট্রো গল্প বলছিলাম, আমি আমার নিজের পরিচয়টা একটু দিয়ে নিই। আমি মোহাম্মদ জাহিদ আলম, এই টেকতরঙ্গ চ্যানেলের ওনার, এবং আমি প্রায় 2 বছরের একটা গ্যাপ দিয়েছিলাম। অবশেষে আবার নতুন করে ভিডিও করার আহ, ইচ্ছা জাগলো। আর ইচ্ছাটার ভেতরে এমনভাবে যুক্ত করতে চেয়েছি যেখানে গ্রাফিক্স ডিজাইনের একেবারে বেসিক থেকে অ্যাডভান্স কোর্স আপনাদের মাঝে একটা ফ্রিতে লঞ্চ করা যায় কিনা সেই নিয়ে প্ল্যান করতে করতেই আর কি শুরু করে ফেললাম। তো আমি আমি চেষ্টা করব আমার এই গ্রাফিক্স ডিজাইনের এই কোর্সে আপনাকে একেবারে বেসিক থেকে ফান্ডামেন্টাল আইডিয়া থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স যতটুকু যাওয়া সম্ভব ততটুকু কভার করা, এবং আপনাকে এমন একটা জায়গায় পৌঁছে নিয়ে যাওয়া যেখানে আপনি যদি কোনোদিন নিজে একটা ডিজাইন করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে না পারেন, তবুও যেন আপনি কোনোভাবেই ভয় না পেয়ে যে কোনোভাবে হোক রিসোর্স কালেক্ট করতে পারেন এবং নিজের মতো করে একটা ডিজাইন তৈরি করতে পারবেন। ততক্ষণ পর্যন্ত, মানে ততটুকু পর্যন্ত আপনাকে নিয়ে যাওয়ার দায়িত্ব নেওয়ার আমার ইচ্ছা রয়েছে, যদি আপনি আমাদের সাথে রেগুলার কন্টিনিউ করেন। তো আমার সামনে যে গ্রাফিক্স ডিজাইন যে টেক্সটটি রয়েছে এর নিচে একটা বইয়ের ছবি দেখতে পাচ্ছেন। আমরা মূলত এই ছবিটি দেখেন এখানে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একটা স্ট্যান্ডার্ড ফলো করে আর কি এই বইটি তৈরি করা হয়েছে। তো এই বইয়ের নিয়ম অনুসারে আমরা A to Z কভার করার চেষ্টা করব। তো এছাড়াও আমরা বিদেশি অনেকগুলো সোর্স থেকে বিভিন্ন তথ্য আদান প্রদান করে, অর্থাৎ তথ্য নিয়ে সেই তথ্যগুলোকে আমাদের কনসেপ্টের ভেতরে অথবা আমাদের থিওরির ভেতরে ইনক্লুড করে একেবারে বিশ্বমানের একটা কোর্স লঞ্চ করতে চাচ্ছি, বা কোর্সটি হবে। এবং এই কোর্সটি শেষ করার পরে আপনি নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসাবেও দাবি করতে পারেন, অথবা একজন অফলাইন অর্থাৎ বাংলাদেশের লোকাল একজন গ্রাফিক্স ডিজাইনার হিসাবেও নিজেকে আহ, তৈরি করে নিতে পারবেন। সো আপনি যখন এই ডিজাইনিং কাজটা করবেন, আমি আপনাকে স্পেসিফিক্যালি দেখাবো না যে কিভাবে কিভাবে টি শার্ট ডিজাইন করতে হয়, কিভাবে এটা ডিজাইন করতে হয়, ওটা ডিজাইন করতে হয়। আমি আপনাকে কমপ্লিট গ্রাফিক্স ডিজাইনের একটা ওভারভিউ দিব, যেখানে আপনি, যেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী, নিশ অনুযায়ী আপনি সেই সেক্টরে চলে যেতে পারবেন, কারণ আপনি তখন গ্রাফিক্স ডিজাইনের প্রত্যেকটা বিষয় বা সফটওয়্যারগুলোর বিভিন্ন টুলস সম্পর্কে একেবারে ভালোভাবে আইডিয়া পেয়ে যাবেন। সো যখন একটা আইডিয়া পেয়ে যাবেন তখন আপনি যে কোনো সেক্টরে, গ্রাফিক্স ডিজাইনের যে কোনো সেক্টরে আপনি কিন্তু নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। সো আমি আসলে আজকের এই ভিডিওটি যেহেতু একেবারে জিরো নলেজ থেকে শুরু করা, তো আজকে আপনাদেরকে একেবারে বেসিক কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব। সো আজকের এই ক্লাসটি অনেক বেশি কমপ্লিকেটেড মনে হতে পারে, আপনার মনে হতে পারে আমি কিছুই বুঝলাম না, সবই তো মাথার উপর দিয়ে গেল। তো আসলে এমন কিছু ভাবার কোনো কারণ নেই। আপনারা প্রথম ক্লাসটি যদি বুঝে নাও থাকেন তাহলেও কন্টিনিউ করবেন, কারণ প্রথমটা আসলে একটু জটিল বুঝতে, তবু আমি যতটুকু সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করব। ওকে, তো এরপরে আমি আমার একটা নিজস্ব পার্সোনাল কথা আপনাদেরকে একটু বলে নিই। আমি একজন গ্রামের ছেলে। সো আমার কথার ভেতরে জড়তা থাকতে পারে, এমনকি গাইয়া গাইয়া একটা টান থাকতে পারে। তো এই যে কথার জড়তা, এই গাইয়া টানগুলো আপনি অবশ্যই আশা করব যে
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মনে করি পার্সোনালি যে গ্রামের যে গ্রামীণ ভাষা এটাও একটা ভাষা বা এটাও একটা ঐতিহ্য। সো আমি এটাকে কোনোভাবেই ছোট করে দেখি না। সো আপনার আমি আশা করব আপনি এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো প্রথমে আসি আমরা গ্রাফিক্স ডিজাইন তো শিখব, তো আগে একটু দেখতে হবে তো গ্রাফিক্স ডিজাইনটা আসলে জিনিসটা আসলে কি। তো তার আগে আমি একটু আপনাদের মাঝে আমাদের কোর্স কন্টেন্টটা একটু শেয়ার করি, তারপরে আসলে মূল কোর্সে আসি। যেন আপনারা এই কোর্সে আপনি কি কি করতে পারবেন সেটা একটা ভালো ধারণা পান। তো গ্রাফিক্স ডিজাইনে আমরা মৌলিক ধারণা থেকে শুরু করব এবং কোন জায়গায় এগুলোর ইমপ্লিমেন্ট রয়েছে সেটা আস্তে আস্তে তো আমরা জানতেই পারবো। এরপরে প্রয়োজনীয় সফটওয়্যার কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে এর ইন্টারফেসে বিভিন্ন জায়গার ইন্টারফেসগুলো নেভিগেট করতে হয় সেগুলো আমরা এ টু জেড কভার করার চেষ্টা করব। এছাড়া বিভিন্ন টুলস সম্পর্কে কাজ এবং তাদের একেবারে ধারণা বেসিক থেকে দেওয়ার চেষ্টা করব। এছাড়া গ্রাফিক্স ডিজাইনের যে মৌলিক বিষয়গুলো জানা প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। এই আলোচনার মাঝে আমরা আবার রিয়েল লাইফ প্রজেক্ট করব মাঝে মাঝে। আবার কিছু কিছু আপনাদেরকে টাস্ক দিব, যে টাস্কগুলো আপনারা আমাদেরকে দেখাতে পারবেন, আমরা আপনাদের সেই টাস্কগুলো দেখব এবং পরবর্তীতে কিছু ফিডব্যাক দিব যেগুলো ব্যবহার করে আপনি আপনার ডিজাইনটাকে আরও সুন্দর করে ফেলতে পারবেন। একই সাথে বিভিন্ন ডিজাইন প্রিন্সিপাল বা কালার থিওরি সম্পর্কে বিস্তারিত আলোচনা তো থাকছেই। সো এই গ্রাফিক্স ডিজাইনের এই সম্পূর্ণ কোর্সটি কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটা গ্রাফিক্স ডিজাইনের স্ট্যান্ডার্ড ফলো করে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফলো করে তৈরি করা বইয়ের অনুসারে চলবে। সো আমার মনে হয় এটা আপনার জন্য একটা ভালো প্যাকেজ হতে পারে। সো চলেন তাহলে আজকের ভিডিওতে আমরা শুরু করি একেবারে মৌলিক বিষয় দিয়ে, যে গ্রাফিক্স ডিজাইন আসলে কি। তো আমি একটু আমার লেজার পয়েন্টারটা একটু চুজ করে নিই, তাহলে আপনারা দেখতে সুবিধা হবে আপনাদের। সো দেখেন, গ্রাফিক্স ডিজাইন, তো এইখানে দুইটা শব্দ আছে, গ্রাফিক্স এবং ডিজাইন। ডিজাইনটা একটু পরে রাখছি, গ্রাফিক্সটা প্রথমে আনি। তো দেখেন তো, গ্রাফিক্স শব্দটা শুনলে গ্রাফ গ্রাফ এরকম কোনো একটা বিষয় আপনার মাথায় আসে কিনা? তার মানে এমন একটা জিনিস যেটা একটা খাতার উপরে কিছু ছক, এটাকে আমরা তো গ্রাফ বলি। এই গ্রাফের উপরে কিছু ডিজাইন বা কিছু এলিমেন্ট আনা, এটাকেই বলা হচ্ছে আসলে গ্রাফিক্স ডিজাইন। এরকম টাইপের কিছু মনে হচ্ছে কিনা? তো আসলেও বিষয়টা এরকমই, যে একটা নির্দিষ্ট কোঅর্ডিনেটের ভিতরে, নির্দিষ্ট একটা ক্ষেত্রের ভেতরে কোনো এলিমেন্টকে যুক্ত করবেন, যুক্ত করে একটা সুন্দর একটা ডিজাইন বা আই ক্যাচি একটা ডিজাইন তৈরি করবেন, একটা শেপ তৈরি করবেন। এই শেপটাকেই বলা হবে আসলে ডিজাইন। সো গ্রাফিক্স ডিজাইন আসলে যদি কি একটু সংজ্ঞার মতো করে যদি বলতে চাই, যদিও একেবারে ফুলফিল সংজ্ঞাটাই আমি দিচ্ছি না, কারণ এক একটা ওয়েবসাইট, এক একটা বইয়ের মতে এক এক ধরনের সংজ্ঞা আসছে। তবে আমার মতে গ্রাফিক্স ডিজাইন আসলে এমন একটা ভাষা, যে ভাষার মাধ্যমে একটা গল্প বলা যাবে। অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন হলো একটা চোখের ভাষা, যে চোখের ভাষার মাধ্যমে মানুষকে, অর্থাৎ অন্যান্য মানুষকে একটা গল্প অথবা একটা মেসেজ প্রদান করা যাবে, সেটাই হবে গ্রাফিক্স ডিজাইন। উদাহরণস্বরূপ আমাদের এখানে কিছু ফটো বা এলিমেন্ট রয়েছে, আমরা সেগুলোর একটু বিস্তারিত বিশদ আলোচনা করে দেখি কেমন লাগে। তো দেখেন, এখানে দুইটা মুভি পোস্টার পাশাপাশি দেওয়া আছে। একটা দেখেন, লেখা আছে ওয়াক অ্যালোন, এ ফিল্ম বাই ফট। সো এখানে অ্যালোন শব্দটাকে বোল্ড করা হয়েছে, একটু মোটা করে দেখানো হয়েছে, এবং এখানে এমন একজন মানুষের ছবি দেখানো হয়েছে যে একা একি এবং হাঁটছে। তার মানে এই ছবিটা দেখে, এই পোস্টারটা দেখে আপনি অন্য কিছু বোঝেন বা না বোঝেন, একটা জিনিস তো বুঝতে পারছেন, যে এমন একজন মানুষ যে একা একা চলতে পছন্দ করে বা একা একা চলছে কোনো এক কারণে, এবং সে তার এই একাকী জীবন নিয়েই হয়তোবা একটা গল্প, এমন হতে পারে। আবার এখানে যে কালারটা ব্যবহার করা হয়েছে, এই কালারটা বেশ মুডি মুডি একটা কালার ব্যবহার করেছে। তার মানে বোঝা যাচ্ছে এই সিনেমাটা এমন একটা সিনেমা হতে চলেছে যেটা বেশ ডার্ক, মুডি এবং কিছুটা থ্রিলার ধর্মী হতে পারে। তো দেখেন, এই ছোট্ট একটা পোস্টারে আপনি কিন্তু সিনেমা সম্পর্কে বেশ খানিকটা আইডিয়া পেয়ে গেছেন। তো এটাই আসলে একজন গ্রাফিক্স ডিজাইনারের আসলে কারিশমা। এখানে আমি আরও একটা পোস্টার দেখাচ্ছি, যেটা আসলে বিখ্যাত একটা সিনেমা, জোকার সিনেমার পোস্টার। তো এটা দেখেও কিন্তু এমনই, যে একটা
সুন্দর একটা জোকারের ছবি দেওয়া আছে, নিচে জোকার লেখা এবং কবে তার রিলিজ ডেট সেটা কিন্তু দেখানো হয়েছে। তো এসব এই যে ছোট 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 এলিমেন্ট, টেক্সট, বিভিন্ন ধরনের ছবি, এগুলো ব্যবহার করে একটা সুন্দর একটা মেসেজ ফুটিয়ে তোলা হয়েছে। এটাই আসলে একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজ। এমনইভাবে শুধু যে মুভির পোস্টার বানাবেই একজন গ্রাফিক্স ডিজাইনার এমন না। এই যে আমরা বিভিন্ন ধরনের ব্যানার তৈরি করে থাকি, বিভিন্ন প্যাকেট বা বিভিন্ন ধরনের প্যাকেজিংয়ের ক্ষেত্রে যেসব ডিজাইনগুলো করে থাকি, আমরা যে টি শার্ট ডিজাইন করে থাকি, অথবা এই যে বিভিন্ন ব্র্যান্ডের আইডেন্টিটি বা লোগো তৈরি করে থাকি, এ সবই কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজ। আমরা এখানে এখানে কিছু কালারফুল লাইন দেখতে পাবেন আপনারা হয়তোবা। এই লাইনগুলো আসলে একজন গ্রাফিক্স ডিজাইনার ডিজাইন করেছে। তাছাড়া আপনি হয়তোবা আমার ঠিক এখানে কোথাও একটা লোগো দেখতে পাচ্ছেন, যদিও আমি দেখতে পাচ্ছি না, এটা আমার লোগো। সো এই লোগোটি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনার ডিজাইন করে থাকে। সো বুঝতে পারছেন, গ্রাফিক্স ডিজাইনার শুধু যে টি শার্ট ডিজাইন করবে এমন না। গ্রাফিক্স ডিজাইনার আসলে এমন কোনো সেক্টরে যাতে কোনো কিছু ডিজাইন করা লাগে তা কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনার করতে পারে। সো গ্রাফিক্স ডিজাইনের সেক্টরটি অনেক বড়, আসলে অনেক বড়। সো এখান থেকে আপনি যে কোনো একটি চুজ করতে পারেন অথবা সবগুলোই থাকতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এনিওয়ে, আমরা একটু এগিয়ে যাই। তো আমরা যদি গ্রাফিক্স ডিজাইন করতে চাই, গ্রাফিক্স মূলত প্রথমত ছবির উপর নির্ভর করে তৈরি হয়। তো আমরা এই ছবির ফান্ডামেন্টাল আইডিয়াটা যদি কোনোভাবে কভার করতে পারি, জানতে পারি, তাহলে হয়তোবা আমাদের এই সেক্টরটা অনেক বেশি সাহায্য করবে অথবা অনেক বেশি উপকারে আসবে। এই সেক্টরটাতে আমরা অনেক সহজে নেভিগেট করতে পারবো। সো আমরা খুবই কমপ্লিকেটেড কোনো আলোচনায় যাব না, আমি খুব সিম্পল একটা ধারণা দিই। ধরেন একটা বিল্ডিং তৈরি করতে আমাদের কিছু ইট পাশাপাশি সাজাতে হয়, তাই না? তো আমরা এই যে ইটগুলো পাশাপাশি সাজানোর পরে অনেকগুলো ইট যখন পাশাপাশি সাজাই, তখন আমরা একটা পূর্ণাঙ্গ বিল্ডিং দেখতে পাই, রাইট? তো ঠিক তেমনই আমাদের যখন একটা ছবি তৈরি করতে হয়, এই ছবির ভেতরে আসলে এরকম ছোট 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 এই যে ইটের মতো ছোট ছোট বর্গাকৃতির কিছু কালারফুল লাইট ব্যবহার করা হয় বা কালারফুল কালার ব্যবহার করা হয়। এই কালারগুলো যখন পাশাপাশি বসানো হয়, বসানোর পরে দূর থেকে আসলে দেখলে মনে হয় একটা পূর্ণাঙ্গ একটা ছবি। আমরা যদি আপনাদের ফোনের যে কোনো একটি ছবিকে যদি জুম করতে থাকেন, অর্থাৎ বড় করতে থাকেন, তাহলে একসময় দেখবেন সেই ছবিগুলো ফেটে যাচ্ছে। ফেটে গিয়ে একটা চৌকো বর্গাকৃতির এক ধরনের ছোট ছোট খোপ দেখতে পাবেন। এই খোপগুলো আসলে এক একটা সিঙ্গেল কালারের ডট। এই সিঙ্গেল কালারগুলো ব্যবহার করে, এই সিঙ্গেল সবগুলো কালার একসাথে ব্যবহার করে একটা পূর্ণাঙ্গ ছবি তৈরি করা হয়। সো আমরা এই যে বিল্ডিং তৈরি করতে যেমন ইটের প্রয়োজন হলো দেখলাম, ঠিক তেমনি এই যে ছবি তৈরি করতে গেলে যে কালারফুল কালারফুল ছোট 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 যে কালার দরকার পড়েছে বর্গাকৃতির, এই কালারফুল বর্গাকৃতির এই যে কালারগুলোকে আমরা একটা নাম দিয়ে থাকি, সেই নামটা হলো পিক্সেল। সো আমরা তাহলে বলতে পারি, যদি বিল্ডিং বানানোর একক ইট হয়ে থাকে, তাহলে একটা ছবি বানানোর একক হবে অবশ্যই পিক্সেল। তার মানে যদি কোনো ছবি আমরা দেখে থাকি যে ছবিতে এরকম পিক্সেল রয়েছে, তখন আমরা বলতে পারি ওই ছবিটা আসলে একটা পিক্সেল বেসড একটা ছবি, অথবা ওই ছবির একটা ভালো নাম আছে, সে নামটা হলো রাস্টার ইমেজ। সো আমরা বলতেই পারি যে কোনো রাস্টার ইমেজ আসলে একটা পিক্সেল বেসড ছবি। সো শুধু যে পৃথিবীতে এই পিক্সেল বেসড ছবি রয়েছে এমনটা কিন্তু না। পিক্সেল বেসড বাদেও বাকি অনেক ধরনের ইমেজ সিস্টেম রয়েছে। অনেক ধরনের বলাটা ভুল, প্রধানত দুই ধরনের রয়েছে। তো একটা হলো পিক্সেল বেসড এবং আরেকটা হলো ভেক্টর বেসড। তো আমরা একটু ভেক্টর এবং পিক্সেলের মধ্যে একটু ডিফারেন্সটা জেনে আসি। তো এখানে আমাদের ভেক্টর এবং পিক্সেল অর্থাৎ রাস্টার বেসড ইমেজের একটা কম্পারিজন দেখানো যায়। তো দেখেন, ভেক্টর বেসড ইমেজটাকে যখন আমরা এখান থেকে একটু জুম করে, একটা পোর্শন জুম করে যখন এখানে দেখালাম, এটা কিন্তু ফাটেনি। কিন্তু আমরা যখন রাস্টার ইমেজকে একটু জুম করলাম, দেখা যাচ্ছে এখানে সেই পিক্সেলগুলো আলাদা করে দেখা যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে রাস্টার ইমেজ পিক্সেল বেসড হলেও ভেক্টর ইমেজ হয়তোবা কোনো পিক্সেলের উপর নির্ভর করে না।
এক্স্যাক্টলি তাই, যে ভেক্টর বেস আসলে কোনো পিক্সেলের উপর নির্ভর করে না। ভেক্টর আসলে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ব্যবহার করে। ভেক্টর শব্দটি আপনারা হয়তো ফিজিক্সে অনেকবার শুনে থাকবেন যারা সায়েন্সে পড়েছেন। সো তারা হয়তো আইডিয়া করতে পারছেন এটা আসলেই ম্যাথমেটিক্যাল কিছু। অবশ্যই ঠিক, এটা আসলে ম্যাথমেটিক্যাল কিছু। সো আহ, এই যে ভেক্টর বেস ইমেজটা কিভাবে তৈরি হয়, চলেন আমরা ছোট্ট একটু আইডিয়া নিয়ে আসি। সো আমি এখানে একটা ওয়েবসাইটে আপনাদের নিয়ে আসলাম। সো ধরুন এই একটা গ্রাফ, সরি এখানে এখানে একটা আমার ভ্যালুটা একটু অন দিয়ে রাখি, ওয়েট এ মিনিট। ওকে, সো ধরুন আমার এখানে একটা গ্রাফ আছে। সো এই গ্রাফে আমি একটা ওয়েভ আঁকাবো। সো ওয়েভটা হলো সাইন ওয়েভ, ধরেন এরকম। তো এই ওয়েভটাকে যদি আমি যত ইচ্ছা যদি জুম করি, এটা কিন্তু এই যে দাগটা এটা কিন্তু ফেটে যাবে না, এর সাইজ কিন্তু সেমই আছে এবং এটা কখনোই ফাটছে না। এবং এই যে জায়গাটা, যে জায়গায় এটা ইন্টারসেক্ট করছে, এটা কিন্তু কোনোভাবেই সরছে না। তার মানে আমরা বলতে পারি এটা ইনফিনিট অ্যামাউন্ট অফ, যদি আমরা জুমও করি তাহলেও কিন্তু এটা আমাদের কোনো ছবির কোয়ালিটি নষ্ট হচ্ছে না, রাইট? সো এটা এটা কিভাবে তৈরি করা হয়েছে দেখেন, এই সাইডে আমরা একটা সাইন এক্স লিখেছি। আপনারা যদি কিছু নাও বুঝে থাকেন তাহলে এটুকু তো বুঝতে পারছেন, সাইন একটা অঙ্কের অথবা গণিতের একটা ইকুয়েশন। ওকে, সো ঠিক এমনই আরেকটা, যদি আমরা cos x লিখি, দেখেন আরও একটা ইকুয়েশন আসছে। এগুলো খুবই কমপ্লিকেটেড মনে হতে পারে, তবে এগুলো জানার কোনো খুব একটা প্রয়োজন নেই আমাদের, কিন্তু জাস্ট একটু বোঝানোর জন্য এটা দেখাচ্ছি আপনাদের। বলেছিলাম আজকে যে হয়তোবা আজকে আপনাদের একটু কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু আমার সাথে থাকেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমি ক্লিয়ার করে আপনাদেরকে ধারণাটা দিয়ে আজকের মতো বিদায় নিব, সমস্যা হবে না। সো দেখতে পাচ্ছেন আমরা যতই জুম করি না কেন, এর সাইজ কিন্তু কোনোভাবেই বা এটার কিন্তু কোয়ালিটি ডিক্রিজ হচ্ছে না, এবং আমরা সেই ছোট 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 বক্স কিন্তু আর দেখতে পাচ্ছি না। সো যদিও এই বক্সগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে ওর বক্স না, এটা আসলে একটা গ্রাফ, সেই গ্রাফের দাগগুলো দেখানো হয়েছে। তো এনিওয়ে, এরকম বিভিন্ন ধরনের ফাংশন যখন লেখা হয়, বিভিন্ন ধরনের শেপ তৈরি হয়। যেমন এখানে একটা পাতার মতো শেপ তৈরি হয়েছে, ঠিক তেমনি এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এরকম একটা ফাংশন যখন লেখা হলো, তখন দেখেন এখানে আরও একটা পাতার মতো সুন্দর একটা শেপ তৈরি হয়েছে, সাইন এক্স বা কস এক্স এবং এইটা মিলে। সো এই ধরনের এই যে শেপগুলো, এই শেপগুলো আমরা আজীবন জুম করলেও কিন্তু এই শেপের কোনো ভেতরকার কোনো কিছু চেঞ্জ হবে না। তো মূলত ভেক্টর ইমেজে এই পদ্ধতিটাই ব্যবহার করা হয়। মূলত এরকম আমরা যখনই কোনো কিছু করি, তার পেছনে ওই সফটওয়্যারটি একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তৈরি করে, যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ব্যবহার করে একেবারে কমপ্লিট একটা সুন্দর ইমেজ তৈরি হয়, যেটা আমরা ইনফিনিট অ্যামাউন্ট, অর্থাৎ আজীবন চাইলে আমরা জুম করতে পারি। সেটা আসলে কোনো কোয়ালিটি ডিক্রিজ হবে না। আজীবন বলাটা ভুল আসলে, কারণ কিছু কিছু সফটওয়্যারের লিমিটেশনের কারণে দেখা যায় কয়েকটা ধাপ জুম করার পরে আর সফটওয়্যার জুম করতে দেয় না। তার কারণ হলো তাতে অনেক বেশি চাপ পড়ে যায়। সো যাই হোক, এটা কোনো বিষয় না। তো বুঝতে পারছেন হয়তোবা যে ভেক্টর আসলে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বেসড একটা ফাইল ফরম্যাট বা একটা ছবির ফরম্যাট, যেটা আসলে আমরা যত ইচ্ছা জুম করতে পারবো, এটা আমাদের কোনো ক্ষতি করবে না, মানে জুম করলেও আমাদের কোনো সমস্যা হবে না। শুধু এই না, এটা যেহেতু ম্যাথমেটিক্যাল বেসড, তাই আমরা যে কোনো একটা পোর্শন সরিয়ে তার কোঅর্ডিনেট চেঞ্জ করে, অর্থাৎ তার যে অক্ষাংশ বা অক্ষ আছে, তার অক্ষ আমরা চেঞ্জ করে সরাসরি তাকে এডিট করতে পারি। কিন্তু সেই সেই তুলনায় রাস্টার বেস ইমেজগুলোকে এডিট করা খুবই জটিল এবং বেশ বেশ ইনঅ্যাকুরেট হয়। কিন্তু ভেক্টর বেসড ইমেজগুলোকে যখন আপনি এডিট করবেন, সেগুলো খুবই অ্যাকুরেট রেজাল্ট দেয়। সো আমরা এই জন্য বলতে পারি যে ভেক্টর বেসড ইমেজগুলো আসলে এডিটেবল বা বারবার এডিট করা সম্ভব, এবং আমরা এটাকে কিন্তু যে কোনো জায়গায় মুভ করতে পারি এবং ইনফিনিট অ্যামাউন্ট জুম করতে পারি। তো আমরা হয়তো বুঝতেই পারছি যে গ্রাফিক্স ডিজাইনে এই ভেক্টর বেস এবং রাস্টার বেস দুটোই ব্যবহার করা হয়। তো আমরা এগুলোর একটু বৈশিষ্ট্য জেনে নিই। তো এখন আমরা আসি রাস্টার বেস ইমেজের কিছু বৈশিষ্ট্য। সো এই রাস্টার বেস ইকুয়েশনের সরি এই রাস্টার বেস ইমেজের কিছু বৈশিষ্ট্য হলো, এরা ছোট ছোট রঙের বর্গাকৃতির ঘর বা পিক্সেল দিয়ে তৈরি হয়, যেটা আমি পূর্বেই বলেছি, এবং এটাতে কোনো ইকুয়েশন নেই, সরাসরি জাস্ট
একটা কিছু কালারফুল পিক্সেল পাশাপাশি বসিয়ে ছবিগুলো তৈরি করা হয় এবং এটা যত ইচ্ছা তত জুম করা যায় না, কারণ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জুম করার পর দেখা যায় সেই পিক্সেলগুলো বা ছবিগুলো ফেটে যাচ্ছে। তো এরপরে সাধারণত এই যে ছবিগুলো, এই ছবিগুলো আমরা ক্যামেরার মাধ্যমেও তুলতে পারি, বা ক্যামেরার মাধ্যমে যেসব ছবিগুলো আমরা তুলে থাকি তাও মূলত এই সাধারণত রাস্টার ইমেজ তোলা হয়। মূলত জেপিজি বা জেপিইজি, পিএনজি এসব যেসব ফাইল ফরম্যাটগুলো আছে, এই ফাইল ফরম্যাটগুলো সাধারণত এই যে রাস্টার ইমেজগুলো ক্যাপচার করে বা রাস্টার ইমেজগুলো রাখতে ব্যবহার করা হয়। সো এরপরে আমরা আসি যে যদি আমরা এই রাস্টার ইমেজকে কোনোভাবে এডিট করতে চাই তাহলে আমরা কোন প্রোগ্রাম দিয়ে এডিট করব। সো রাস্টার ইমেজকে বা এই ধরনের ছবিকে যদি আমরা এডিট করতে চাই তাহলে আমরা মূলত ফটোশপ, গিম্প, ক্রিটা, অ্যাফিনিটি ইমেজ, অ্যাডোবি লাইটরুম সহ বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারি। তার ভেতরে আমাদের কোর্সে আমরা অ্যাডোবি ফটোশপটি আপনাদেরকে কভার করার চেষ্টা করব। তাছাড়া আপনি যদি এই অ্যাডোবি ফটোশপের এই টিউটোরিয়ালগুলোই দেখেন তাহলে আপনি অন্যান্য সফটওয়্যারগুলোও নেভিগেট করতে পারবেন, কারণ অ্যাডোবি ফটোশপে আমরা কিন্তু ফান্ডামেন্টাল আইডিয়াটাই জানবো, আর প্রত্যেকটা সফটওয়্যারেরই কিন্তু মৌলিক বিষয়গুলো সেম। আপনাদের জানার স্বার্থে বলে রাখি, এই অ্যাডোবি ফটোশপ কিন্তু একটি পেইড সফটওয়্যার এবং আমরা আরও একটি সফটওয়্যারে আলোচনা করব, সেটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। সো এটাও একটি পেইড সফটওয়্যার। এই দুইটা পেইড সফটওয়্যার কিন্তু আমাদের বাংলাদেশে অধিকাংশই অ্যাফোর্ড করার মতো বা কেনার মতো সামর্থ্য থাকে না। সো সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু হাতি ভার্সন ব্যবহার করতে হয়। তো আপনাদের যাদের হাতি ভার্সন প্রয়োজন তারা একটু ডেসক্রিপশনে ঢু মারতে পারেন। ডেসক্রিপশনে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবেন, সেখান থেকে কিভাবে কি করতে হবে সেটাও জানতে পারবেন। আর ফটোশপ কিভাবে ইনস্টল করতে হয় বা ইলাস্ট্রেটর কিভাবে ইনস্টল করতে হয় সেটা সম্পূর্ণ সেখানে দেখানো হবে। ওকে, যাই হোক, অন্যদিকে গিম্প এবং ক্রিটা এই দুইটা সফটওয়্যার কিন্তু একেবারে কমপ্লিটলি ফ্রি এবং ওপেন সোর্স। সো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করতে কোনো টাকার প্রয়োজন হয় না। অ্যাফিনিটি ইমেজ আবার ওয়ান টাইম পেমেন্ট লাগে। সো আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। এনিওয়ে, আমরা দেখি এখন ভেক্টর বেসড ইমেজগুলো কি। আমরা আগেই বলেছি ভেক্টর মূলত গণিতের ইকুয়েশন বেসড এবং আনলিমিটেড বড় করা সম্ভব। কখনো কখনো এটা ফেটে বা ভেঙে পিক্সেলের মতো দেখা যায় না কখনোই, এবং সাধারণত ক্যামেরার মাধ্যমে এই ভেক্টর ছবি খুব একটা তোলা হয় না। তোলা যায় না বলার ঠিক না, কারণ ভবিষ্যতে তোলা যেতেও পারে, বা এমন কিছু কিছু ফরম্যাট আছে যেটার মাধ্যমে হয়তো বা ভেক্টর ছবি তোলা সম্ভব। কিছু কিছু ফাইল ফরম্যাট যেমন এসভিজি, পিডিএফ এবং ইপিএস বা এআই এসব ফাইল ফরম্যাট ব্যবহার করে এই ভেক্টর ইমেজগুলোকে সেভ করা হয়। অন্যদিকে রাস্টার ইমেজগুলো সেভ করা হয় জেপিজি, পিএনজি অথবা জেপিইজি এইসব টাইপের ফন্টগুলো, এইসব টাইপের ফাইল ফরম্যাট ব্যবহার করে। তো যেহেতু ভেক্টর একটি ইকুয়েশন বেসড, তার মানে এটা কিন্তু রাস্টার বেসড ফটো এডিটিং সফটওয়্যারে ব্যবহার করা বা এডিট করা প্রায় অসম্ভব। সো সেই ক্ষেত্রে এদেরকে এডিট করার জন্য বা তৈরি করার জন্য এক ধরনের আলাদা সফটওয়্যার ডিজাইন করা হয়েছে। সেই আলাদা সফটওয়্যারগুলো হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইনডিজাইন, ইনস্কেপ, অ্যাফিনিটি ড্র সহ অন্যান্য টুলসগুলো। সো এখানে আমরা এই টিউটোরিয়ালে ইলাস্ট্রেটর সম্পর্কেই কথা বলবো বা ইলাস্ট্রেটর এর কাজটি দেখাবো, কারণ এটা ইন্ডাস্ট্রির সাথে বেশ সামঞ্জস্যশীল এবং এটা সবাই ব্যবহার করে থাকে, বেশিরভাগ মানুষই ব্যবহার করে থাকে। তবে তাছাড়াও আপনি যদি ইলাস্ট্রেটর জানেন তাহলে ইনস্কেপ বা অ্যাফিনিটি ড্র সহ অন্যান্য সফটওয়্যারগুলোও নেভিগেট করতে পারবেন। আপনাদের জানার স্বার্থে বলে রাখি, ইলাস্ট্রেটর কিন্তু ঠিক ওই টেলিগ্রাম লিঙ্কের মাধ্যমেই ইনস্টল করা শিখে যাবেন। আর এখানে যে ইনস্কেপ সফটওয়্যারটি রয়েছে এটা কিন্তু কমপ্লিটলি ওপেন সোর্স এবং ফ্রি। আপনাদের যদি টাকা দেওয়ার ইচ্ছা না থাকে কারোর, এবং যদি হাতি ভার্সন ব্যবহার করার ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু আপনারা ইনস্কেপটাও ব্যবহার করতে পারেন। এটা অনেক ভালো একটি সফটওয়্যার, যদিও ফ্রি, কিন্তু এটাতে সব ধরনের ফিচার্সই রয়েছে প্রায়। সো আপনারা এটাও ব্যবহার করতে পারেন, এটাতে কোনো সমস্যা হবে না। সো আমাদের আজকের এই বকবকানি এটুকুই ছিল। আমি জানি না আমার কথার ভেতরে কোনো ভুল ছিল কিনা। সো যদি কোনো ভুল থেকে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে 0 নম্বর যে ক্লাসটি গেল, এরপরে সামনের দিনে
এক নাম্বার ক্লাসটি হবে, সেটা হয়তোবা আপনি আমার স্ক্রিনের এই সাইটে অথবা এই সাইটে কোথাও দেখতে পাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।